তোর চোখ দুটো মনে হয় ঘিরে দেওয়ার সময় এসেছে করিম। যখনই দেখি হাঁ করে চেয়ে থাকিস। ভদ্রলোক থতমত খান। ভয়ে ডরে কাত হয়ে ছুটে ঢোকেন দোকানে। তীব্র মুহূর্তে একটা সিগারেট শেষ করে আরেকটা ধরালো। নাক মুখ ভরিয়ে দিল সাদাটে ধোয়ার কবলে। সুন্দর মুখায়বে রাজ্যের শ্রান্তি, ক্লান্তিতে বিষণ্ণ চোখে সামান্য চপলতা নেই। অযত্নেই অবহেলায় ওদের শূন্য আকাশে ফেলে রাখল সে। মাথার উপরের এই সীমানা বরাবর শুধু একটা কাকি উঠছে। কিছুটা সময় কাটলো, তবু আশেপাশে কোনো পাখির দেখা নেই। একাকিত্বে ডুবে থাকা কাকটার সাথে তীব্র যেন আহামরি মিল। আশেপাশে এত মানুষ, এত লোক, কিন্তু ও তো একই রকম একা। তার চিন্তার মাঝেই কজরা অস্থির পায়ে এসে থামলো সেখানে। চোখ সরিয়ে ওদের উপর ফেললো তীব্র। অল্প বয়সী ছেলে সব, ইউনিভার্সিটিও পাশ করেনি হয়তো, পেছনের কয়েকটা তো ঠিক করে দাঁড়িয়েও ওঠেনি, অথচ ঠিক মাস্তানি স্বাদ নিতে এসেছে। হাঁপাচ্ছে ওরা, ঘন ঘন শ্বাস ফেলছে কেউ কেউ। তার মধ্যে দুটি মুখ পরিচিত তীব্রর, বাকিদের নামও ঠিক করে জানে না, জানার চেষ্টাও করেনি। সাব্বির আর রুবায়েত ওরাই সব সামলায়। সাব্বির দলা মোছা করে কতগুলো টাকা এগিয়ে দিল, খুব আনন্দ নিয়ে জানালো, পুরো দোকান সাবার করে এগুলোই পেলাম ভাই। বেটার আজ ইনকাম ভালো না। তীব্র টাকাগুলো দেখলো একবার, বড় শান্ত চোখের ভাষা, অনীহচিত্তে আদেশ করলো, তোরা ভাগ করে নে। কেন ভাই, আপনি নেবে? তীব্র চাইতে এই ছেলেটা সোজা হয়ে দাঁড়ায়, মাথা নেড়ে বলে, আচ্ছা, আমরাই নেই। পেছনের ছেলেরা বেজায় খুশি, ভাগে তাদের বেশি পাওয়া যাবে। সাব্বির টাকাগুলো বুক পকেটে রাখে, পরে যার পাওনা তাকে বুঝিয়ে দেওয়া যাবে। রুবায়েত বলল, বিট্টু ভাই, ওই যে সুবস্তর সামনে, মানে এই পারে যে নতুন শোরুমটা বসলো, ওই বেটা তো অনুমতি নিলই না। তীব্র ভ্রু গোছালো, নেইনি? না ভাই। নেয়নি? নেয়নি যখন নিতে হবে না। কাল গিয়ে ম্যানেজারের সাথে কথা বলবি। যদি আপোষ করে, মালগুড়িতে ঝামেলা মেটায়, ভালো। না করলে ম্যানেজারের হাত পা তো আছে, বাকিটা আমি দেখে নেব। সানন্দে মাথা ঝাঁকালো রুবায়েত। কথাটা একদম তার মনের মতো। এতদিনে একটা জব্বর ইনকামের পথ খুলেছে। বিট্টু ভাইস ব্যাগ, এখন আর হাত খরচে টানাটানি হয় না, আগের মতো মানিব্যাগ ফুলে থাকে। ও যখনই খবর পেল ভাই আবার এলাকায় আসবেন বসবেন, এক দণ্ড দেরি করেনি, হুলস্থুল বাঁধিয়ে দলে ভিড়েছে। রুবায়েত মন দিয়ে চাইল ভাই আগের মতো সবসময় এখানেই থাকুক। গাজীপুরের ভূতটা যখন একবার নেমে গেছে, কশ্চিনকালেও আর না উঠুক। পাড়ার গার্লস কলেজ ছুটি হয়েছে, ঘন্টার শব্দ পেতেই ওরা নড়ে চড়ে উঠল। দোকানের ছাউনি ফেলে গিয়ে দাঁড়ালো রাস্তার অভিমুখে। কলেজ পড়ুয়া মেয়েগুলোর দিকে সংকোচ শূন্য ছুড়ে দিল কিছু কুৎসিত বাক্যবান। সেসব শুনে কখনো চোখ খিচে নিলেন করিম, কখনো লজ্জায় মাথা নামিয়ে রাখলেন। নরক যন্ত্রণা আবারও শুরু হয়েছে। ক্ষমতা থাকলে সব কটাকে লাথি মেরে মাটিতে পিষে ফেলতেন। এসব ছেলে যে কোনো মায়ের পেট থেকে বেরিয়েছিল ভাবতেই আশ্চর্য হন তিনি। কিন্তু বেঞ্চে বসা তীব্রর তাতেও সামান্য হেলদোল নেই। একটা আস্ত সিগারেটের প্যাকেট ওখানে বসেই শেষ করার যুদ্ধে নামলো সে। তামাকের জ্বালাতনে ভেতরের হৃদয়টা আস্ত আছে তো, নাকি জ্বলে গেছে পুরো? তীব্র প্রশ্ন করলো নিজেকে। সিগারেটের মাথাটা তুলে চোখের সামনে ঘোরালো। মনে হলো এই আগুনের ফুলকি বড্ড নাজুক কারো প্রতারণার কাছে। ভালোবাসার ছলনায় যে একবার ঝলসে যায়, তাকে নতুন করে কোনো আগুন পোড়াতে পারে? তার এই নির্লিপ্ততা দেখে রাগ হয় করিমের। সেই আগের দৃশ্যের পুনরাবৃত্তি। এখন সাব্বিরের দল, আগে ছিল মিরাজদের, এই তো এতটুকু তফাৎ। তবে ওই ছেলেগুলো এখন আর এখানে আসে না। সে না আসুক, তীব্রর এই রং ঢঙের মানে বুঝে পান না করিম। সেই আগের মতোই যদি সবকিছু হবে, তাহলে মাঝখানে এসে গ্যাং তুলে দেওয়ার নাটক করেছিল কেন? তার সামনে সাঙ্গপাঙ্গদের হুকুম করেছিল কেন? যেন আর কখনো মেয়েদের বিরক্ত না করে। যত সব। তবে 2 বছর কেন? তীব্র যখন যাই করুক, তার আক্রোশ কখনো করিমের উপর পড়েনি। ওনার হাতে চায় যে দারুণ স্বাদ। তীব্র তা মনোপুত হয়, ভদ্রলোক জোর বাঁচা বেঁচেছেন, কিন্তু বাকিরা আর বাঁচেনি। আজ 1.5 বছর ধরে সে আগের মতোই সহ্য করে যাচ্ছে। বরং প্রকাণ্ড হয়েছে বিট্টুর জ্বালাতন। আগে তো মাসে চাঁদা নিত, এখন মন মাফিক। একটা হ্যাঁতে না, আর ব্যাস ভাঙাভাঙি শুরু। সেদিন তো একটাকে মেরে নাকটাই থেতলে দিল। তার উপর এই নতুন ছেলেপেলেগুলো তো অতিমাত্রায় অসভ্য। মেয়েদের যেসব নোংরা ইঙ্গিত দিয়ে কথা বলে, যে জঘন্য ভাষায় উত্ত্যক্ত করে, করিমেরই রাগে মাথা ফুলে যায়। সেখানে বিট্টু এসব নিয়ে কিচ্ছু বলে না, শুধু তার মতের বাইরে গেলে, হিতের বিপরীত হলে কখনো ফুঁসে ওঠে, হাত চালায়, অকথ্য ভাষায় গালাগালি করে। এই তো এসব এখন রোজকার রুটিন। অবশ্য করিম তো বহু আগে থেকেই অভ্যস্ত, এ আর নতুন কি?
সাব্বিররা কাজে বহাল। এসব ইভটিজিং এর চক্করে ভালো দক্ষ তারা। যদিও বা আগে সাফিনদের জন্য সুযোগ পেত না, এখন নেই বলে সুবিধে হয়েছে। তীব্রর ওদিকে চোখ নেই, মনও নেই হয়তো। প্যাকেটের শেষ সিগারেটটা এখনো তার ঠোঁটের ভাঁজে আটকে। একটা বেসামাল নদী হঠাৎ মৃত হলে যেমন শান্ত হয়ে যায়, অমন নিশ্চুপ বসেছিল সে। যেখানে জোয়ার নেই, ভাটা আসে না, না কোনো ঢেউ এসে বোঝায় এখানে প্রাণের সঞ্চার আদৌ আছে। সে সময় একটা রিক্সা পাশ কাটিয়ে যাচ্ছিল, একটা বিশালাকার মাইক ঝোলানো পেছনে। কোনো একটা কোম্পানির বিজ্ঞাপন দিচ্ছে, সম্মিলিত নারী পুরুষ কণ্ঠে। বিজ্ঞাপন শেষ হয়, কণ্ঠ দুটো থামে, পরপরই বেজে ওঠে চিরপরিচিত গান, যা শুনে চুপচাপ তীব্র নিস্তব্ধ হয়ে পড়ল। क्योंकि तुम ही हो अब तुम ही हो जिंदगी अब तुम ही हो। তীব্র ঠোক গিলল। সিগারেটে টান বসানো পোক্ত হাতটা শিথিল হলো একটু। বুকের ঠিক বাঁ পাশে হৃদয় যে বিবশ পড়েছিল, যেখানে মস্ত এক ঘা হয়ে রক্ত জমাট বেঁধে গেছে, সেখানে বরাবর সূচের মাথা দিয়ে কেউ খোঁচা বসালো যেন। ঘোলা চোখে কিছু তিক্ত অতীত ছবির মতো ভাসে। সুশ্রী আননের আড়ালে লুকিয়ে থাকা ছলনারা নিনাদ তুলে দেয়। তীব্রর পাণ্ডুর মুখখানা শক্ত হয়ে গেল। ডাকলো রুষ্ট স্বরে, এই দাঁড়া। সাব্বিররা তটস্থ চোখে চাইল। রিক্সা চালক শোনেননি, চলে যাচ্ছিলেন। তীব্র ওনাকে ডাকছে বুঝতেই হাঁক ছুড়ল সমস্বরে। ওই ওই দাঁড়া, ভাই ডাকে। চালক থামলেন, চাইলেন ঘুরে। গলার পানি শুকিয়ে গেল তীব্রকে উঠে আসতে দেখে। এই এলাকায় যাতায়াত ওনার, একে না চেনে উপায় আছে? শশব্যস্ত নেমে দাঁড়ালেন তিনি। তীব্র এগিয়ে এলো লম্বা পায়ে। বেচারা মুখ খোলার সময়ও পেল না। ঝড়ের মতো চরের তোপে মুখ থুবড়ে পড়ল নিচে। আচমকা হামলায় রুহটা এসে লটকে থাকলো গলায়। গালে হাত দিয়ে ফিরল গোলাকার চোখে। তীব্র হাতের ইশারায় বলল, ওঠ। কাপা কাপা বুক নিয়ে উঠে দাঁড়ালেন তিনি। গলায় ঝোলানো গামছার দুমাথা মুহূর্তে টেনে ধরল তীব্র। নরম কাপড়টা ক্রস শেপ হলো, কিন্তু তীব্রর ধরার কারণে ফাঁসির দড়ির ন্যায় চাপ বসালো গলায়। রিক্সা চালক ভয়ে ডরে রক্তশূন্য ত্রাসে ছটফটিয়ে বলেন, আমি কিছু কইরেছি ভাই? তীব্র ধমকে বলল, এই গান বাজালি কেন? অন্য গান ছিল না, কেন বাজালি? ভাই আমি তো গান ঠিক করি নাই। একসাথে টাকা দিয়া কইয়েছিল এলাকা চক্কর দিতে। আমি তীব্র মটমট করে বলল, বিশ্লেষণ চাইনি, দোষ করেছিস, শাস্তি ভোগ কর। এই, ও রিক্সা ভাঙ। বলতে দেরি সাব্বিরদের রিক্সার উপর হামলে পড়তে দেরি হলো না। খোলা রাস্তায় হুট টেনে কাত করে ফেলতেই লোকটা ত্রস্ত তীব্রর পা চেপে ধরলেন, আর্তনাদ করে বললেন, ভাই আল্লাহর দোহাই এমন কইরেন না। এটা দিয়ে আমি সংসার চালাই। আমার ছোট পোলাপাইন আছে, এটা ভাঙলে আমার জরিমানা দেওয়া লাগবো। ভাই আমি অল্প কয়টা কামাই করি ভাই। নিরেট মানব শুনল না, উল্টে ঝাড়া মারল পাটা। তোপে পড়ে গেলেন ভদ্রলোক। তীব্র তর্জন দিল চড়া ভাষায়, আর একটা ট্যাটু শব্দ করলে বিষয়টা রিক্সায় আটকে থাকবে না, তোর শরীরের ওপর দিয়ে যাবে। কোনটা ভালো? প্রশ্নের সাথে ভ্রু নাচাল ও সে। লোকটা অসহায়, প্রতিবাদের সাধ্য তার নেই। ভয়ে চুপ করে গেলেও ছলছল জল কোটরে পরিষ্কার মাথা তুলল। সেই জল তীব্রকে এক ফোঁটাও ছুতে পারেনি। নিরুদ্বেগ ছেলেটা আবারও ফিরে গেল জায়গায়। চোখের সামনে চূর্ণ হওয়া রিক্সা, কেঁদে ভাসানো এক নিরুপায় মানুষ ছাপিয়ে খুব আরাম করে বসল সে। সাদাটে চোখ ফেলে রাখলো মাটিতে। মনের কিছু ক্লেশ উগরে দিল শক্ত চিবুকে। আমি খারাপ ছিলাম, আরো বেশি খারাপ হব। ভালো মানুষ, ভালো কাজ, তোর সব লেকচার ভুলে গেছি আমি। শুধু ভুলিনি তোর প্রতারণা। একবার ভাগ্য তোকে আমার সামনে এনে দাঁড় করা পুষ্পিতা, শুধু একবার। তীব্র হাত মুঠো করে। দৃষ্টির ভাঁজে ক্রোধের পরিচ্ছন্ন লেলিহান শিকা, যার দাউ দাউ অনল কাউকে পুড়িয়ে অঙ্গার করার ইচ্ছে। যতটা যন্ত্রণায় পুড়ছে সে, তার চেয়েও শতাধিক যন্ত্রণা ফিরিয়ে দেওয়ার প্রয়াস। দূর থেকে এতক্ষণ সবটাই দেখলো হাফিজ। মুঠোফোনের শব্দে সরিয়ে আনলো নজর। পকেট থেকে বের করে কানে গুজে বলল, জি স্যার, আমি এখানেই আছি। জি ছোট স্যার, আমার সামনেই। আজকে এখন অবধি দুটো দোকান আর একজনের রিক্সা ভাঙতে দেখলাম। আমি ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিচ্ছি স্যার, আপনি একদম চিন্তা করবেন না। লাইন কেটে দীর্ঘশ্বাস ফেললেন জামশেদ। মন খারাপ করে ডুব দিলেন ফাইলে। তবে মনোযোগ এলো না। হতাশা, নিরাশা জট পাকিয়ে গোটা মাথা কিনে নিল। তার ছেলে আগেও বখাটে ছিল। সে ক্লাস 9 থেকে একরোখা, চলাফেরায় উগ্র। এখন আবার সেই পথে ফিরেছে। কিন্তু এতটা কষ্ট, এতটা আফসোস জামশেদের কোনোদিনও হয়নি। যে ছেলে কিছু মাস আগেও ভালো হতে চেয়েছে, বুক চিতিয়ে বলেছে আর কোনো উল্টাপাল্টা কাজে নিজেকে জড়াবে না, কোথাকার এক মেয়ের জন্য তার এমন করুণ পরিণতি কোনো বাবাই বা মেনে নিতে পারে?
ওই মেয়ে কেনই বা এসেছিল আর কেনই বা চলে গেল এমন যে কঠিন প্রস্থানে তার ছেলেটা নিজ সত্তাকে হারিয়ে পুরো এলোমেলো হয়ে গেল। ভদ্রলোকের মর্মপীড়া বাড়ল বাড়ি ঢোকার পরপরই। আজ একটু দেরি হয়েছে আসতে। ঘড়িতে প্রায় 1টা বাজে। তখন লুৎফা এখনো ঠাই হয়ে সোফাতে। ওনাকে দেখে ছুটে এলেন কাছে। তোমার সাথে বিট্টুর কথা হয়েছে? স্ত্রীর চোখ মুখ দেখে জামশেদ ঘটনা বুঝে ফেললেন। এক পল দেওয়াল ঘড়িতে চোখ বুলিয়ে বললেন। এখনো ফেরেনি। শুকনো মুখে মাথা নাড়লেন তিনি। ফোনও নেয় না। একটা খোঁজও যে নিব তারও কোনো উপায় নেই। যা অবস্থা ওর, কোথায় গেছে? এত প্যানিক করো না, দেখছি। জামশেদ ফোন তুললেন কাউকে কল করতে। তখনই ঘরে ঢুকলো তীব্র। উস্কো কুস্কো চুলের তোড়ে চোখের পাতা ঢাকা, দাড়িগুলো যেন বটগাছের ঝুড়ি, গলার কাছে শার্ট ভিজে চুপচুপে, দীর্ঘ কদমের কি টলমল দশা। জামশেদের চোখের পর্দায় পুরনো দৃশ্যপট চড়াও হয়। অবিকল সেই আগের বিট্টু, কিন্তু আজ রাগের বদলে কষ্ট হলো তার, ভীষণ কষ্ট। তীব্র পড়তে নিলে দৌড়ে গেলেন কাছে, ধরতে চাইলেও বাদ সাধল। কণ্ঠে মদ্যকের ঢল। পড়বো না, অভ্যেস হয়ে গেছে। একটু এঁকে বেঁকে গেলেও তীব্র সোজা স্বীয় ঘরের পথেই চলল। সেদিকে চেয়ে চেয়ে চোখ ভরে উঠল লুৎফার। প্রথম দিন কলেজ জয়েনিং এর জন্য নিজেকে পরিবারিক করে নিচে নামা তীব্র সেই রূপ হুট করে ভেসে উঠল সামনে। উদ্বিগ্ন চিত্তে এগোতে নিলেই জামশেদ থামিয়ে দেন। যেও না, ওকে ওর মতো করে থাকতে দাও। লুৎফা ডুকরে কেঁদে উঠলেন। চোখের সামনে ছেলেটা একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে। আমরা মা বাবা হয়েও কিছুই করতে পারবো না। জামশেদের কাছে কোনো উত্তর নেই। মুখায়বে এক ছটাক ব্যর্থতার চিহ্ন ছাড়া আর কিচ্ছু দেখা গেল না। তীব্র উপর হয়ে বিছানায় শুয়ে পড়ল। গাট্টা গোট্টা শরীরটা একটু শুকিয়েছে। রক্তাভ চোখে পৃথিবীর ঘুম। সারাদিন পেটে কিছু পড়েনি, তার উপর মদের তিক্ত স্বাদে সব কেমন গোল হয়ে ঘুরছে। ঝাপসা ভেজা নয়ন মেলে রুমের চারিদিক দেখল সে। নেশায় ডুবুডুবু চোখের সামনে আচমকা এক রূপসী এসে দাঁড়ালো। ঝিনুকের ফাঁক হতে যেমন মুক্ত বেরিয়ে আসে, অমন চিরল দাঁত নিয়ে হাসল সে। বিদ্রুপের হাসি, কথা সুরে তুচ্ছ তাচ্ছিল্য। তীব্র দাঁত পিষল, পাথরে চিবুক মটমট করল খই ভাজার তাওয়ার মতন। মাথার বালিশটা ছুঁড়ে মারল সেই বিম্বের গায়ে। রোষে চেঁচিয়ে বলল। আবার এসেছিস? চলে যা, তোর মুখ দেখতে চাই না আমি, যা। তার চিৎকার পৌঁছে গেল বসার ঘরেও। সেখানে থাকা বৃদ্ধ মানুষ দুটির বুক মুচড়ে উঠল বেদনায়। লুৎফার কান্না বাড়ে মাত্রা ছাড়ায়। তীব্র মারাত্মক হ্যালুসিনেশনে ভোগে, প্রায় চিৎকার করে কাউকে ধমকায়, গালি দেয়। অস্থির হয়ে বলে, আমি তোকে ঘৃণা করি, আর আসবি না এখানে। লুৎফা জানেন এসব ও কাকে বলে, এটুকু বোঝার ক্ষমতা ওনার আছে। ঠোঁট ভেঙে চোখের জলে গাল গলা ভাসালেন তিনি। বিড়বিড় করে বললেন, আমার ছেলেটাকে পুরোপুরি নিঃশেষ করে দিয়ে ওই মেয়ের কোনোদিনও ভালো হবে না। অভিশাপ দিলাম, আমি কোনোদিনও সুখী হবে না তুমি পুষ্পিতা। মিরাজদের একটা গোল বৈঠক বসেছে, যেখানে সদ্য যোগ দিয়েছে হাফিজ। বয়সে যে ওদের কাছাকাছি, প্রায় আর মেলামেশাটা শুরু তীব্র পুষ্পিতার ঘটনা থেকেই। হাফিজ জামশেদদের অ্যাসিস্ট্যান্ট, অথচ ভদ্রলোককে দিনের অর্ধেক সময় তীব্র দায়িত্বে রেখে দেন। ছেলেটা মানসিকভাবে বিধ্বস্ত, একটা সাইকিয়াট্রিস্ট দেখানো একান্ত প্রয়োজন। অথচ চলো ডাক্তারের কাছে যায়, আজ অব্দি মুখ ফুটে প্রস্তাবখানা কেউ রাখতে পারেনি। কোথায় কি করে বসে ভদ্রলোক নিশ্চিত থাকতে পারেন না বলেই হাফিজকে তদারকিতে রাখেন। হাফিজ দীর্ঘশ্বাস ফেলল, মুখ কালো করে বলল, কি যে বলি আপনাদের, আসলে আমার কাছে বলার মতো তেমন কথা নেই। ছোট স্যারের কন্ডিশন দিন দিন এত খারাপ হচ্ছে, ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, কখনো কথাও হয়নি, কিন্তু তাও ওনাকে দেখে আমার কষ্ট হয়, দুঃখ লাগে। আপনাদের মতো আমিও একটা মিরাকলের আশায় চেয়ে থাকি। বাকি বুকগুলো থেকে পোড়া দীর্ঘশ্বাস বেরোলো। মুশফিক বলল, আমাদেরও হাত পা বাঁধা। বিট্টুটা আমাদের দেখলেই এত রেগে যায়। নাইট ছাড়া কেউ ওর কাছে ঘষতে পারছি না। আঙ্কেলও তো আমাদের কোড়া বারণ করে দিলেন। পাশে উত্তেজিত হলে যদি ওর কোনো ক্ষতি হয়। মিরাজ বলল, সেই না হলে প্রাণের বন্ধুকে ছেড়ে এতগুলো দিন দূরে আছি। আমাদেরও কি ভালো লাগে এসব, সেই আড্ডা, সেই টঙের চা, সব কত মিস করি জানেন। সত্যি ভাই, বিট্টুটা কেমন হয়ে গেল দেখ। এক সময় চাইতাম ও প্রেমে পড়ুক, মেয়েদের প্রতি যে অনীহা ছিল সেটা কেটে যাক, কিন্তু এখন মনে হচ্ছে ওসব মেয়ে ছেলে না এলেই ভালো হতো। শাফিনের চেহারায় রাগ, কথাতেও তাই। বলল, আমি যদি ওই মেয়েকে সামনে পাই কখনো, একবারে গলা টিপে দেবো, দেখিস। হাফিজ চুপ করে রইল, তার মুগ্ধ চোখ সবার দিকে। মিরাজ, মুশফিক, আরমান, শাফিন প্রত্যেকেই এখন স্বীয় কর্মজীবনে ব্যস্ত।
কিন্তু অফিসটা শেষ করেই তার কাছে নিয়ম করে হাজিরা দিয়ে যায় শুধু একটা কারণে, বিট্টুর খোঁজ। কেমন আছে, কি করছে, সব কবিতার মতো স্পষ্ট জানা চায়। কাছে ঘিরতে না পারুক, খবর তো শুনছে, এতেই শান্তি। হাফিজ আলগোছে মৃদু হাসলো। তীব্র নামে ছেলেটার কপালের কথা সে জানে না, শুধু জানে জীবনে এরকম কিছু বন্ধু থাকা চায়, না হলে রসকসীনতার মাঝেও একটু ভালোভাবে বেঁচে থাকার আসল স্বাদ কোথায়? বান্দরবন, সবুজে ঢাকা পাহাড়, উন্মত্ত জলপ্রপাত, সাথে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষগুলো মিলে এ এক অভূতপূর্ব জায়গা। নীলাচলের বুক ছিঁড়ে দাঁড়িয়ে থাকা ছিন্ন ভিন্ন পাহাড় যেন সৌন্দর্যের আলিঙ্গনে তৈরি। মাথার উপর দিগন্তের বিস্তৃত ঢাল, অদূরের শিল্পীর টানে আঁকা ছবির মতো নদী পেরিয়ে কেবলই ভোরে সূর্য উঠল। রবির কোলঘেঁষে লুটিয়ে পড়া আলোয় একটু একটু করে রূপ খুলল প্রকৃতির। ছোট্ট টিলা থেকে ভেসে আসা টুংটুং শব্দে মৃদু মন্দ পবন মুখরিত। সেখানে বসে পিয়ানোর ফল বোর্ডে আঙ্গুল চালাতে ব্যস্ত এক তরুণী। মাথার বিনুনিটা পিঠ চড়িয়ে কোমরে এসে নেমেছে। সকালের রোদের মতো নির্মল পবিত্র মুখাভাবে মলিনতা ভীষণ। শুষ্ক ঠোঁট যেন সাক্ষী, মেয়েটা বহুদিন হাসেনি। চোখ বুজে পিয়ানোর গানে সুর তুলেছে সে। হঠাৎ মৃগনয়নের কার্নিশ ছুঁয়ে এক ফোঁটা জল গড়িয়ে কপলে এসে পড়ল। সে সময় খোলা কাঠের দৌড় দুটো টোকা দিল কেউ একজন। শাসকের ন্যায় গতিতে চোখ মুছল মেয়েটা। থেমে পেছনে ফিরতেই চৌকাঠে দাঁড়ানো যুবক চমৎকার করে হাসলো। মুঠো ভর্তি এক ঝাঁক জারবেরা নিয়ে ঢুকলো ভেতরে। পিয়ানোর উপর তাজা ফুল রেখে পূর্ণ নয়ন মেলল সুরূপা সেই মেয়েতে। ঠোঁটে নির্ভেজাল হাসি নিয়ে জানালো, হ্যাপি অ্যানিভার্সারি পুষ্পিতা। পুষ্পিতা নিভু চোখে চাইল, মিহি কণ্ঠে বিভ্রম। কিসের অ্যানিভার্সারি? শাহেদ মুচকি হেসে বলল, তোমার এখানে আসার। হ্যাপি অ্যানিভার্সারি টু জয়নিং হিয়ার। মেয়েটা যেন আকাশ থেকে পড়ে। চোখে মুখের বিস্ময়ে ঠিকরে আসে কথায়। ক বছর হলো? পাক্কা 2 বছর ম্যাডাম। পুষ্পিতা চন্দ্রমুখী আদলখানায় মেঘ ভিড়ল সহসা। উদাস চোখ সরিয়ে ফিরে চাইল দূরে। অস্পষ্ট আওড়ালো, এর মধ্যে 2 বছর হয়ে গেল? শাহেদ বলল, ফুলগুলো মা পাঠিয়েছেন। তুমি নাকি চারা গাছও চেয়েছো? পুষ্পিতার উত্তর এলো না। গভীর ধ্যানে ওই পারের আকাশ দেখছে সে। শাহেদ ভ্রু গোছায়, গলার জোর বাড়িয়ে ডাকে, পুষ্পিতা শুনছো? মেয়েটা নড়ল একটু। সতেজ জারবেরা তুলল মুঠোয়। কোমল পুষ্পে আঙ্গুল বুলিয়ে বলল, আন্টিকে ধন্যবাদ। আমি যে নিয়ে এলাম আমাকে ধন্যবাদ দিলে না? আপনাকেও ধন্যবাদ। শাহেদ ফোঁস করে শ্বাস ফেলল। হতাশ গলায় বলল, ধন্যবাদও যে এমন গোমরা মুখে দেয় তোমাকে না দেখলেই বুঝতেই পারতাম না। মাঝে মধ্যে তো একটু হাসতেও পারো। পুষ্পিতা চুপ করে চাইল। ঠোঁটের নড়চড় নেই। হাসা তো দূর, জিভ ঘষে একটা শব্দ এলো না। তার নজর পিয়ানোর ফলবোর্ডে। শাহেদের হতাশা প্রগাঢ় হয়। মেয়েটা এত চুপচাপ নিষ্পৃহ, এরকম শান্ত তরুণী তার দেখা প্রথম কেউ। আজ কয়েকশো দিন ধরে যে ওর চোখের সামনে থাকে, অথচ এক মুহূর্তের জন্য একটুখানি হাসতে দেখেনি। শাহেদের আক্ষেপ হয় মাঝে মধ্যে, যে দেখতে এত সুন্দর, যার কথার স্বর এত ঋণঋণে, চোখ ঠোঁট সবেতে এক আমূল সৌন্দর্য, সেই মেয়ে হাসলে কেমন লাগবে দেখার ইচ্ছে জাগে ভীষণ। পুষ্পিতার নির্লিপ্ততা কাটাতে চাইল সে। স্ফূর্ত চিত্তে বলল, তুমি কিন্তু অল্প কদিনেই দারুণ শিখে ফেললে, কিন্তু সবসময় একই টোন বাজেও কেন? গানটা কি খুব বেশি পছন্দ? অবশ্য অরিজিতের গান পছন্দ না হয়ে উপায় নেই। পুষ্পিতা এবারেও নিরুত্তর। এই গান যে ওর কাছে কি, কাকে বোঝাবে, কিভাবে বোঝাবে? দু চোখে পশলা মাখা বিষাদ সে ঢাকতে চাইল পরের কথায়। প্রসঙ্গ পাল্টে শুধালো, বাচ্চারা কোথায়? বাইরে মায়ের কাছে, সেজন্যই তোমাকে ডাকতে এলাম। যাবে? ও মাথা নাড়ল, ছোট করে বলল, চলুন। রাত 8টা বাজতে চলল, অথচ এখনো ঘুম ভাঙেনি তীব্রর। গোটা দিনের সাথে পাল্লা দিয়ে সে দিব্যি বিছানায় লেপ্টে আছে। একবারও চোখ মেলেনি, খায়নি। ছেলের অবস্থায় দুশ্চিন্তায় ছটফট করছেন লুৎফা। সকাল দুপুর প্রত্যেক বেলা খাবার সামনে নিয়ে কাটালেন। তীব্র উঠলই না। ভদ্রমহিলা খাবার সমেত একবার ঘরে যেতে চেয়েছিলেন ওর, কিন্তু সাহস হয়নি। পাছে যদি বিরক্ত হয়, রেগে যায়। খেপে গেলে ছেলেটা তো নিজের মাঝেই থাকে না আজকাল। কেমন অদ্ভুত আচরণ করে। 19-20 হলে ভেঙে চুরে মাথায় তোলে বাড়ি। তাই জামশেদও নিষেধ করেন খুব একটা ওর কাছে না ভিড়তে। কিন্তু মা তো, মায়ের মন কি আর অত নিষেধাজ্ঞা মানতে চায়? ভদ্রমহিলার ক্লান্ত চোখ চকচকিয়ে উঠল তীব্রকে নিচে নামতে দেখে। অমনি ছুটে গেলেন তিনি। হড়বড় করে শুধালেন, উঠেছিস বাবা? খিদে পাইনি? খাবার দেব? তীব্র কিছু বলল না। অগোছালো চিত্তে এক ধাপ নামল সিঁড়ির। লুৎফা ফের বললেন, কি খাবি বাবা? ভাত দেই? ঘাড় নাড়ল সে। নেশার তোর এখনো ভালো করে কাটেনি। টকটকে লাল চোখে ঝাপসা দেখছে অনেকটা। মাথার দুপাশ ফেপে উঠেছে ব্যথায়। 1 কাপ উষ্ণ ক্যাফেন এই মুহূর্তে ভীষণ জরুরি। অথচ তীব্র টাটু শব্দ করল না। ঠোঁট নেড়ে কফি বলতেও যেন 1000 টন অনীহা।
ও টলতে টলতে সোফায় এসে বসলো। লুৎফা খাবার বাড়তে যাচ্ছিলেন। আচমকা দেয়ালে আটা টেলিফোনটা তারস্বরে বাজে। কোমলমতি রমণী বিরক্ত হলেন একটু। এই সময় আবার কে? ঝটপট গিয়ে রিসিভার কানে গুজলেন তিনি। গেটের সিকিউরিটি গার্ড ফোন করেছেন, কণ্ঠে নম্রতা। ম্যাডাম, ছোট স্যারের বন্ধু এসেছেন, নাহিদ। দেখা করতে চাইছেন, পাঠাবো? লুৎফা কিছু দ্বিধাদ্বন্দ্বে পড়লেন। তীব্রত কারো সাথে যোগাযোগ রাখতে চায় না। প্রখর দোটানা নিয়ে ছেলের দিকে চাইলেন তিনি। বিট্টু নাহিদ এসেছে, দেখা করবি? তীব্র শান্ত চোখে চাইল, একটু চুপ থেকে বলল, ডাকো। লুৎফা অনুমতি দিয়ে ফোন রাখলেন। কিছু সময় পরে বাড়ি ঢুকলো নাহিদ। 2 বছরে তার আমূল বদল ঘটেছে। ক্লিন শেভ করা চকচকে গালগুলো খোঁচা খোঁচা দাড়িতে ঢাকা, বেশভূষায় পাকাপোক্ত সাহেবিয়ানা। সরল মুখখানায় আজকাল অল্প স্বল্প গম্ভীরতা থাকে, বিলুপ্ত সেই বোকা বোকা ভাব। নাহিদ চৌখাটে এসে থমকায়। সোফায় বসা তীব্র ঠিক তার মুখোমুখি। কতদিন পর দেখা। আবেগের ঘন ঘটায় ছেলেটা আপ্লুত হয়ে পড়ল। পুরনো সুরম্য অতীত ভেবে চোখের কোণ যে চিকচিক করলো জল। ইস, কি অবস্থা বিট্টুর। হ্যাঁ, আগেও উস্কো খুস্কো ছিল, কিন্তু তাই বলে এতটা অগোছালো, এতটা বিধ্বস্ত। বিট্টু, কত রাত ঘুমাস না তুই? নাহিদের বুকের ভেতরটা ঝুপ করে ডুব দিল বিষাদে। আচ্ছা, ওদের সেই বিট্টুটা কোথায় যে কথায় কথায় নাহিদকে ধমকাতো? ভাইয়ের মতো গলা জড়িয়ে এক বিছানায় ঘুমাতো দুজন, যার চোট পাটে নাহিদ রাতে ঠিকঠাক মতো ঘুমাতে অবধি পারেনি। আর ওই যে তীব্রর পড়তে বসা দৃশ্যগুলি, ঘুমে চলতে থাকা নাহিদকে জোর করে সামনে বসিয়ে রাখা, আনাড়ি হাতে রান্না করার সময়টা, প্রতি সপ্তাহের একটা রাত বন্ধুমহল হই হই করে কাটানো, কোথায় গেল ওসব? নাহিদ হাত ভাঁজ করে এনে সিক্ত চোখ মুছল। কনুয়ে গোটানো শার্টের হাতা ভিজল কিছুটা, কিন্তু তীব্র যেমন পাথর বেসেছিল অমনি বসে থাকে রাগ, ক্ষোভ কিংবা ভালো লাগা। মুখায়ভাবে কোনো কিছুরই কোনো চিহ্ন নেই। লুৎফা হেসে বললেন, নাহিদ কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? ভালোই, বসু, কথা বল, আমি আসছি। লুৎফা রান্নাঘরের পথ ধরলেন। গতিতে ভীষণ ব্যস্ততা। তীব্র সারাদিন দাঁতে দানা কাটেনি। একটু খেতে চাইলেও দেরি করা যাবে না, যদি ফের মদ ঘুরে যায়। তীব্রর পা দুটো সেন্টার টেবিলের উপর তোলা। নাহিদ কাছে এলে নামালো সেটা। সামনে সোফা দেখিয়ে বলল, বস। ছেলেটা ছলছল চোখে চেয়ে রয়। প্রচন্ড ইচ্ছে জাগে একবার গিয়ে জড়িয়ে ধরতে ওকে। গেল না, বসলো চুপচাপ। ও বলল, হঠাৎ এলি, কি ব্যাপার? নাহিদ পাল্টা প্রশ্ন করলো। তুই কি খাওয়া দাওয়া ঠিক করে করিস না বিট্টু? অনেক শুকিয়ে গেছি। তীব্র বাদ সাধলো কথাতে, বিরক্তি নিয়ে বলল, এসব ফ্যাঁচ ফ্যাঁচ শুনতে চাই না। যেটা বলতে এসেছিস সেটা বলে বিদায় হ। মুখের উপর কর্কশ জবাবে নাহিদের মন খারাপ হলো না। সে তো জানে তার বন্ধু এখন কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। কথা বলতে সময় নিল সে। ভেতরটায় আবেগ সামলে স্বাভাবিক হওয়ার চেষ্টা। সে তো আর তীব্রর মতো পাথুরে মানব নয়। তার কষ্ট হয়, দুঃখ হয়। নাহিদ চাইলেও ওসব অনুভূতি কঠোরতার আড়ালে লুকিয়ে ফেলতে পারে না। জিবে ঠোঁট চুবিয়ে হাতের কাটটা বাড়িয়ে দিল সে। বলল, এই সপ্তাহে আমার আর নোহার কাবিনের তারিখ ঠিক হয়েছে। তুই যদি আসতি না, মানে নোহা খুব করে চাইছিল। ও তোকে ফোন করেছিল অনেকবার, ধরিসনি। আমার সাথেও আসতে চেয়েছিল, আমি মানা করলাম। তাই বলছিলাম যে যদি থাকিস বিয়েতে, আমি নিজে এসে তোকে নিয়ে যাব না হয়। তীব্র সাথে সাথে বলল, যাব না। নাহিদের উদ্বেগ চুপসে যায়। যদিও জানতো এমনটাই হবে। বিট্টু যে এখন গাজীপুরের নাম শুনতেও পারে না, অথচ ওর জন্যে এতদিন নাহিদ বিয়ে করেনি। নুহাও রাজি ছিল না। তাদের জীবনকে সব থেকে গুরুত্বপূর্ণ দিন পুষ্পিতা তো আগে থেকেই নেই, তীব্র যদি না থাকে। কিন্তু বিপত্তিটা বেঁধেছে আয়েশার স্ট্রোক হতে। ভদ্রমহিলা 1 মাস আগে আচমকায় অসুস্থ হয়ে পড়েছিলেন। ডাক্তার হাসপাতাল ছোটাছুটি করিয়ে সুস্থ হলেন শেষে। তার পরপরই নুহার গ্র্যাজুয়েশন পার করিয়ে বিয়ে দেওয়ার যে চিন্তা ছিল, সেথায় এখন আমূল বদল এসেছে। যদি হুট করে ওনার কিছু হয়ে যায়, তখন মেয়েটার কি হবে? চোখ বোঝার আগে যদি নাহিদের হাতে তুলে দেওয়া যায়, সেজন্যই রাতারাতি 2 পরিবার বৈঠক বসিয়ে সিদ্ধান্ত নিয়েছে কাবিনের। কিন্তু বিট্টু যদি সত্যি না যায়, নাহিদ চোটপাট করতে পারল না। খুব রাগ দেখিয়ে অধিকারও ফলালো না। কেবল তীব্রর অসুস্থতা ভেবে শুধু টলমল চোখে বসে রইল অমন। তীব্র চসূচক শব্দ তুলল জিবে। এখানে কাদার মতো কিছু হয়েছে? এমন ভাব করছিস যেন আমি না গেলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। সেটাই তো। তুই কে যে তুই না যাওয়ায় আমি কাঁদবো? তুই আমার পর, আমিও তোর পর, এমনই তো ভাবিস তুই। কিন্তু আমি তো তেমনটা ভাবতে পারি না। সেজন্য সবার প্রথম কার্ডটা নিয়ে ছুটে এসেছি তোর কাছে। কিন্তু তুই তো পণ করেছিস গাজীপুরে পাও ফেলবি না। দোষ করলো পুষ্পি। তীব্র গর্জে উঠল মাঝপথে। ওর নাম নিবি না। হুঙ্কার শুনে থেমে যায় নাহিদ। কিছু সময় থম মেরে থাকে, তারপর আচমকা গিয়ে ওর সামনে বসে পড়ল। তীব্র ভড়কে যায়। নড়ে চড়ের আগেই নাহিদ ভেজা চোখে অনুনয় করল, প্লিজ বিট্টু, তুই প্লিজ আয়। আমার জীবনে এত বড় একটা দিন
তোকে ছাড়া আমি কল্পনা করতে পারবো না। প্লিজ, আমি হাত জোর করছি, দরকার হলে তোর পা ধরছি। নাহিদ হাত বাড়াতে গেলে তীব্র ছিটকে পা সরালো। রেগে বলল, কি হচ্ছেটা কি? পাগল হয়েছিস? হ্যাঁ হয়েছে। তুই নিজে ভালো নেই, আমাদেরও ভালো থাকতে দিচ্ছিস না। আমি শেষবারের মতো বলে দিচ্ছি, বিয়েতে তোকে থাকতে হবে। তুই যদি না যাস, খোদার কসম আমি মাঝপথে বিয়ে ছেড়ে কোথাও একটা চলে যাব। যে তোর একার নেই, আমারও আছে। তীব্র চুপ। একভাবে নাহিদের চটে মুখখানা দেখলো কিছু পল, ফোঁস করে শ্বাস ফেলে বলল, ঠিক আছে, যাব। উচ্ছ্বাসে ফেটে পড়ল ছেলেটা। সত্যি তুই যাবি? এক কথা বারবার বলতে ভালো লাগে না। না লাগুক, তীব্র যাচ্ছে তো। নাহিদ প্রশান্ত শ্বাস টানলো। মুখাভাবে ঝলমলে তারা। একটা কাজ অন্তত হয়েছে, এখন বাকিটা। তখনই লুৎফা এলেন। ফুলিয়ে ছুটে ছুটে খাবার রেখে যাচ্ছে। কত আয়োজন! চারকোনা টেবিলটা মুহূর্তেই ভরে গেল। তাতে লুৎফা এসে বললেন, ও বলল, পরে খাবো। সারাদিন যখন না খেয়ে মরিনি, তাহলে 2 ঘন্টা পর খেলেও মরবো না। ঢেকে রাখো। লুৎফার মুখটা কালো হয়ে যায়। নাহিদ খেয়াল করলো সেটা, আগ বাড়িয়ে বলল, আন্টি, আমি তো আপনাদের নিজেদেরই লোক, আমাকে বেড়ে খাওয়াতে হবে না। আর বিট্টুকেও না হয় আজকে আমি সার্ভ করবো। আপনি বরং যান, ঘরে গিয়ে বিশ্রাম নিন। লুৎফার মন খচখচ করছে। কিছুটা আহত হলেন। ভেবেছিলেন আজ ছেলেটাকে নিজের হাতে বেড়ে খাওয়াবেন। কতগুলো দিন তীব্র তার সামনে বসে ভাত খায়নি। আজ তো নেশার চক্করে দুর্বল হয়ে বাসায় ঘুমাচ্ছিল। অন্যদিন তো এই সময় বাড়ির আশেপাশেও তাকে খুঁজে পাওয়া যায় না। মনের ক্লেশ তিনি মনেই চাপা দিলেন। জামশেদ ঘরে একা আছেন, শরীর ভালো নেই বলে ফিরেছেন তাড়াতাড়ি। ভদ্রমহিলা মাথা নেড়ে চলে গেলেন সে পথে। নাহিদ কিছুক্ষণ প্রস্থান দেখল রমণীর। এসির মাঝেও ঘামছে সে। চেহারায় উসখুসের ছাপ, ধরফর করছে বুকখানা। তীব্র দূরদর্শিতায় সবটাই ধরা পড়ল কণ্ঠ সন্দিহান। তুই কি আরো কিছু বলবি? চটক কাটার নেয় মুখ তুলল সে। এলোমেলো চিত্তে কথা খুঁজল কিছুক্ষণ। কিছু তো বলার জন্য ছটফট করছে ভেতরটা, কিন্তু শোনার পর বিট্টুর প্রতিক্রিয়া কি হবে সেটাতেই ভয়। মুখ খুলল রয়েস হয়ে। বিট্টু, আমার সাথে না ওরও এসেছে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।